কিন্তু ভাইয়া হঠাৎ এ বাড়িতে আপুর খোঁজে কেন এলো? জুই পাখির দিকে তাকালো। পাখির মনে তখন প্রশ্নের ছড়াছড়ি। এই মুহূর্তে তার মনের ভেতর খচখচ করা শব্দগুলো প্রশ্নের উত্তর চাইছে। পাখি জুইকে বোধহয় আরো কিছু জিজ্ঞেস করতে চাইলো, কিন্তু করলো না। জুই একবার জ্যোতিকার রুমের দিকে তাকিয়ে পাখিকে বলে ঘরে চলে আসলো। পাখি তখনও সেখানে দাঁড়িয়ে। জুনায়েদ মির্জা আর সালমা বেগম একটু বেরিয়েছেন বাইরে। কখন আসবেন জানা নেই পাখির। কিন্তু পাখির এই মুহূর্তে কি করা উচিত? জ্যোতিকার রুমে যাওয়া উচিত তার, নাকি লোকটাকে ডেকে নিয়ে আপ্যায়ন করা উচিত? কি করবে সে? যাবে জ্যোতিকার রুমে? পাখি যখন দ্বিধাদ্বন্দ্বে ভুগছে তখন জ্যোতিকার রুম থেকে জ্যোতিকার চিল্লানোর আওয়াজ ভেসে আসলো পাখির কর্ণকুয়ারে। চমকে উঠল পাখি। জুইও তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে এসেছে। পাখির নিকট এসে জুই ভীতস্বরে জিজ্ঞেস করলো, আপু চিল্লাচ্ছে কেন ভাবি? ওই লোকটা কি আপুকে মারছে? পাখি জবাব দিতে পারল না। জুইয়ের পানে তাকিয়ে বলল, আমাদের ওই রুমে যাওয়া উচিত জুই, চলো। পাখি জুই দুজনে একসাথে ছুটলো জ্যোতিকার ঘরের দিকে। ঘরের দরজা খোলাই ছিল। পাখি দরজার নিকট গিয়ে দাঁড়াতেই জুইও ভেতরে উঁকি দিল। সঙ্গে সঙ্গে তার কণ্ঠনালী ভেদ করে বিকট চিৎকার সকলের কানে ধাক্কা খেল। আপু! হাত দিয়ে ফোঁটা ফোঁটা রক্তের কণা টুকটুক করে ফ্লোরে পড়ছে। নির্বাকহীন বিস্মিত নয়নে তাকিয়ে রয়েছে জ্যোতিকার পানে। গলা ক্রমে শুকিয়ে আসছে তার। সবটা মিথ্যা মনে হচ্ছে তার কাছে। এই রক্ত ক্ষণিক আগে জ্যোতিকার ঘটানো এই ঘটনা সবটা যেন মিথ্যা, দুঃস্বপ্ন এসব তুহিনের। নিজের ক্ষতি করার মতো মেয়ে জ্যোতিকা নয়। নিজের ক্ষতি করলে সে সেটা অনেক আগেই করত। যখন তুহিন জ্যোতিকাকে ছেড়ে গিয়েছিল তখন তুহিন এক পা হয়তো আগালো জ্যোতিকাকে ধরার জন্য, কিন্তু জ্যোতিকার ঝাপসা ও তাচ্ছিল্য করা তীক্ষ্ণ চোখের দৃষ্টি তাকে বাধা প্রদান করলো। পা আর বাড়ালো না তুহিন। ক্রমে ফ্লোরে ঢলে পড়লো জ্যোতিকা। দরজার সামনে দাঁড়িয়ে থাকা পাখি জুই দুজনই চিৎকার দিয়ে ঘরে ঢুকলো। জুই চিৎকার করে কাঁদতে কাঁদতে এসে জ্যোতিকার পাশে বসলো। এক হাত দিয়ে হাতের কাঁটা স্থান চেপে ধরলো। জ্যোতিকার মাথাটা কোলের ওপর নিয়ে গালে হাত দিয়ে জ্যোতিকাকে চাপিয়ে কাঁদতে কাঁদতে উদ্বিগ্ন হয়ে বলল, এই আপু, চোখ খুলে রাখো। এসব কে করেছে আপু? ওই লোকটা তোমায় মারতে চেয়েছে? হ্যাঁ আপু, চোখ খুলে রাখো, কিছু হবে না তোমার। আপু! জ্যোতিকা ঝাপসা চোখে বোনের দিকে একবার তাকালো, আবার দৃষ্টি ঘোরালো তুহিনের পানে। পাখি ছুটলো নিজের ঘরের দিকে। ঘরে ঢুকে সে প্রথমে শ্রাবণকে ফোন দিল। দুবার চেষ্টায়ও যখন শ্রাবণ ফোন ধরলো না, পাখি সালমা বেগমকে কল করলো। সালমা বেগম ফোন ধরতে পাখি কাঁদতে কাঁদতে সব ঘটনা খুলে বলল তাকে। জ্যোতিকার চোখ ক্রমে বন্ধ হয়ে আসছে। দুই বোনের দিকে তাকিয়ে বারংবার বলছে চোখ খুলে রাখতে, কিন্তু জ্যোতিকা তা মানতে নারাজ। এই চোখ কি এখন তার নিয়ন্ত্রণে আছে? জীবনটাই তো নেই, সেখানে চোখ। বোনকে সে কিভাবে বোঝাবে এই কথা? দুই একবার তুহিনের দিকে তাকালো। তুহিনকে দেখে রাগে তার মুখমণ্ডল রক্তিম হলো। ক্রোধে চেঁচিয়ে উঠে বলল, আপনি আমার আপুকে মারতে এসেছেন? বেরিয়ে যান বাড়ি থেকে। জুইয়ের কথা তুহিনের কর্ণকুয়ারে ঢুকলো না। সে তখনও শক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে, যেন দেহ আছে কিন্তু ভেতরে প্রাণ পাখিটা নেই তার। একধারে জ্যোতিকার মুখ পানে তাকিয়ে রয়েছে। জ্যোতিকার অশ্রুসিক্ত নয়নে ঝাপসা চোখের দৃষ্টিও তখন তুহিনের পানে রয়েছে। সেই দৃষ্টি যেন তুহিনকে বারবার একটা কথাই বলে চলেছে, কেন এলে তুমি তুহিন? তুমি না এলে তো আমি এত তাড়াতাড়ি মৃত্যুকে আলিঙ্গন করার কথা ভাবতাম না। তোমার জন্য আমায় মৃত্যুকে আলিঙ্গন করতে হচ্ছে তুহিন। কেন এলে তুমি আমার মৃত্যু দেখতে? দু চোখ পেয়ে দুফোঁটা অশ্রু গড়ালো তুহিনের। কণ্ঠনালী ভেদ করে সে কিছু শব্দ বের করার খুব চেষ্টা করলো, কিন্তু পারল না। কোনো এক অদৃশ্য হাত যেন তার গলা চেপে ধরে আছে। ক্রমে বন্ধ হচ্ছে তার নাসাপথ। দম ফেলাও দুষ্কর পরিস্থিতি। তুহিন কাতর চাহনি নিক্ষেপ করলো জ্যোতিকার পানে। কণ্ঠনালী পেরিয়ে সে কিছু শব্দে বলতে চাইলো, আমি এমনটা চাইনি জ্যোতি, চাইনি এমনটা। তুহিনের সাথে জ্যোতিকার প্রণয় ঘটে যখন জ্যোতিকার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলে। তারপর ভাগ্যক্রমে তুহিন যে ভার্সিটিতে পড়তো সেই ভার্সিটিতে জ্যোতিকাও চান্স পায়। জ্যোতিকা ভর্তি হয় একই ভার্সিটিতে। দুজনের প্রেম চলতে থাকে। তারপর তুহিন চাকরি পেলে দু পরিবারের মত নিয়ে তাদের বিয়ে সম্পূর্ণ হয়। প্রথম দিকে ভালোই কাটে তাদের সংসার জীবন, ভালোবাসায় ভরা সুখী দাম্পতি যেন। কিন্তু বিয়ে 3 বছর যেতে তুহিনের ব্যবহার কেমন পাল্টে যায় তুহিনের ভালোবাসা। তুহিন নামক পুরুষের পুরো ব্যক্তিত্বই যেন পাল্টে যায়। জ্যোতিকা হয়ে ওঠে তুহিনের দু চোখের বিষ। তুহিনের হঠাৎ এমন পরিবর্তন জ্যোতিকাকে অপ্রস্তুত করে ফেলে। যে ছেলেটা তাকে ছাড়া কিছু বুঝতো না, তাকে একটা দিন না দেখলে পাগল প্রায় হতো, সে ছেলে প্রতিনিয়ত তাকে শারীরিক সাথে মানসিক নির্যাতন করত। এক পর্যায়ে তুহিন বাড়িতে আসাও বন্ধ করে দেয়। সারাদিন সারা রাত বাইরে থাকতো। হঠাৎ বাড়িতে আসলে
জ্যোতিকা প্রশ্ন করলে শারীরিক নির্যাতনের শিকার হতে হতো তাকে। তবুও জ্যোতিকা তুহিনের একটু ভালোবাসার আশায় সেই বাড়িতেই মুখে কুলু পেটে পড়েছিল। কিন্তু যেদিন জানতে পারলো তুহিনের সাথে অন্য নারীর সম্পর্ক রয়েছে, সেদিন আর পারেনি নিজেকে আটকাতে। সেদিন যেন তার বক্ষস্থলে কেউ তীরের আঘাত করেছিল, হৃদয় খণ্ড বিখণ্ড করেছিল কেউ। ছুটে এসেছিল বাড়িতে। বোনের এমন নির্মম অবস্থা দেখে শ্রাবণ তারপরেই নিজেদের বাড়িতে নিয়ে আসে বোনকে। জ্যোতিকাও এ বিষয়ে কোনো কথা বলে না, বলবে কিভাবে? সে তো তখন ভেতরে ভেতরে গুমড়ে মরছে। তবুও পরিবারের কথা ভেবে নিজের কোনো ক্ষতি করেনি। কিন্তু আজকে সে নিজেকে আটকাতে পারেনি। বিগত কয়েকদিন ধরে তুহিনের সাথে দেখা হচ্ছে তার। মূলত তাই তুহিন ইচ্ছে করে দেখা করছে। তুহিনের সাথে প্রতিবারের দেখা যেন তার পুরনো ঘাকে তাজা করে তুলেছে। তুহিনের সেই অত্যাচারের কথা মনে করিয়ে দিচ্ছে বারবার। তুহিনের সাথে অন্য নারীর সম্পর্ক, সবকিছু এই নিয়ে সে বিগত দিন ধরে ডিপ্রেশনে ভুগছে। প্রতিটি রাত তার চোখ জোড়া থেকে অশ্রু ঝরছে। কিন্তু আজ তুহিনকে সে নিজের বাসায়, নিজের ঘরে একদমই আশা করেনি। তুহিনকে দেখে রাগের মাথায় সে কি থেকে কি করেছে তৎক্ষণাৎ সে নিজেও বুঝতে পারেনি। কথাই বলে না, বিপদ যখন আসে চারিদিক দিয়ে আসে। বাড়ির সবাই যখন জ্যোতিকাকে নিয়ে চিন্তিত, কান্নায় ভেঙে পড়েছে, সেই মুহূর্তে শ্রাবণ হসপিটালে ঢুকলো রক্তাক্ত অবস্থায়। কপাল ফেটে লাল তরল কপালের পাশ গড়িয়ে পড়ছে অনর্গল। পায়েও ক্ষত দেখা যাচ্ছে, হাতের পাশ ছিলে গেছে। সালমা বেগম শ্রাবণের এই অবস্থা দেখে চেয়ার ছেড়ে চিৎকার দিয়ে উঠে দাঁড়ালেন। পাখিও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে শ্রাবণের দিকে তাকিয়ে। ভেতরটা কেউ যেন তার দুমড়ে মুচড়ে দিচ্ছে। পাখি চোখের পাতা একবার ফেলে বসে ধপ করে বসে পড়ল। জুই সালমা বেগমকে আগলে ধরলো। শ্রাবণের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে উঠল, তোমার কপাল থেকে রক্ত পড়ছে ভাইয়া, কিভাবে হলো এসব? জুইয়ের কণ্ঠস্বর কেমন গুলিয়ে আসছিল। শ্রাবণের কোনো দিকে খেয়াল নেই, না বোন, না মা, না বাবা মা, না বউ। তার মাথায় এখন তুহিনের নাম দপদপ করছে। সে সোজা গিয়ে তুহিনের কলার চেপে ধরল। কলার চেপে ধরায় তুহিন কোনো প্রতিক্রিয়া করলো না। চুপ করে পাথরে যেভাবে দাঁড়িয়েছিল একই ভঙ্গিতে তখনও দাঁড়িয়ে রইল। শ্রাবণ কলার ছেড়ে তুহিনকে ধাক্কা মারল সজোরে। তুহিন বেশ কিছু দূরে ছিটকে পড়ল। শ্রাবণ এগিয়ে এলো তুহিনের দিকে। তুহিনের মুখ পানে তাকিয়ে হুমকি স্বরূপ চেঁচিয়ে উঠে বলল, আমার বোনের যদি কিছু হয়েছে খুন করে ফেলবো আমি তোকে। তুহিন তবুও কিছু বলল না। উঠে দাঁড়ালো শ্রাবণের সম্মুখে। তুহিন শ্রাবণের দিকে তাকালো এবার। শ্রাবণের দিকে তাকাতে তার চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়লো দুফোঁটা অশ্রুজল। শ্রাবণের দিকে তাকিয়ে মলিন স্বরে বলল, চিন্তা করো না শ্রাবণ, তোমার বোন ভালো হয়ে যাবে। আমি জানি জ্যোতি ভালো হয়ে যাবে। নাটক করছিস? আমার বোনতে মারতে চেয়ে এখন নাটক করছিস তুই আমার সামনে? কি করছিস তুই এখানে? তোকে এখানে অ্যালাউ করলো কে? বল, কেন আছিস এখানে? আমার বোনের মৃত মুখ দেখতে এখন এখানে দাঁড়িয়ে আছিস? ততক্ষণে আশেপাশে বেশ মানুষ জড়ো হয়ে গেছে। শ্রাবণ তুহিনকে আবার ধরতে গেলে পাখি এসে বাধা দিল। শ্রাবণের বাহু ধরে আটকালো। শ্রাবণ তাকালো পাখির দিকে। পাখি থেকে হাত ছাড়িয়ে নিয়ে শক্ত কণ্ঠে বলল, সরো এখান থেকে। পাখি শ্রাবণের বাহু পুনরায় ধরে ভেঙে আসা গলায় বলল, থামুন আপনি, আপনার কপাল ফেটে রক্ত পড়ছে। জুই এসে অন্য পাশ থেকে শ্রাবণকে ধরলো, টেনে নিয়ে আসলো তুহিনের কাছ থেকে। সালমা বেগম ছেলেকে ধরে কেঁদে উঠলেন। ছেলে মেয়ের এই অবস্থা দেখে জুনায়েদ মির্জার বুকটা পুড়ছে। মেয়ে বইয়ের মতো তিনি হয়তো তার কান্নায় প্রকাশ করতে পারছেন না, কিন্তু তার ভেতরটা যে ফেটে যাচ্ছে। এই কষ্ট সে কিভাবে প্রকাশ করবে? জুনায়েদ মির্জা ছেলের নিকট এসে কাঁধে হাত রেখে মলিন স্বরে জিজ্ঞেস করলেন, এই অবস্থা কেন তোমার? অ্যাক্সিডেন্ট করেছি। জ্যোতিকার জ্ঞান ফিরলে রাত 11টা নাগাদ। জ্ঞান ফিরতে নিজেকে হসপিটালে আবিষ্কার করলো সে। মাথার পাশে সালমা বেগম বসে আছেন, চোখ তার বন্ধ। জ্যোতিকা মৃদুস্বরে ডেকে উঠল সালমা বেগমকে। আম্মু, সালমা বেগম মেয়ের কণ্ঠস্বর শুনে তরিতে চক্ষুদায় খুলে ফেললেন। মেয়ের জ্ঞান ফেরার অপেক্ষা করতে করতে কখন দু চোখের পাতা লেগে গিয়েছে খেয়ালই করেননি তিনি। মেয়ের মলিন মুখ পানিয়ে তাকালেন তিনি। মাথায় হাত রেখে বললেন, কেমন লাগছে এখন? ঠিক আছে আমি আম্মু। মেয়ের কপালে চুমু খেলেন সালমা বেগম। তৎক্ষণাৎ তিনি মেয়ের এই ঘটনার পেছনের কারণগুলো জিজ্ঞেস করলেন না। মেয়ে এখন অসুস্থ, এসব জিজ্ঞেস করায় যদি আরো অসুস্থ বোধ করে। সালমা বেগম উঠে দাঁড়ালেন, মেয়ের দিকে তাকিয়ে বললেন, আমি তোর বাবাকে আর সবাইকে বলে আসছি জ্ঞান ফিরেছে তোর। সালমা বেগম যেতে নিতে জ্যোতিকা পেছন থেকে থেমে থেমে বলে উঠল, তুহিনও কি এখনো এখানে আছে আম্মু? সালমা বেগম দাঁড়িয়ে পড়লেন, মেয়ের দিকে তাকিয়ে বললেন, এত কিছুর পরও তুই ওই ছেলের কথা জিজ্ঞেস করছিস? জ্যোতিকা চোখ নামিয়ে নিল। সালমা বেগম মেয়ের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বেরিয়ে আসলেন। সকালে জ্যোতিকাকে বাড়িতে নিয়ে যাবে। সবাই আস্তে আস্তে জ্যোতিকার সাথে দেখা করে কথা বলল। শ্রাবণের কপালেও ব্যান্ডেজ করা হয়েছে।
পায়ে ক্ষত হয়েছিল, সেখানেও ব্যান্ডেজ করে দিয়েছে। শ্রাবণ জ্যোতিকার সাথে দেখা করে বেরোতেই মুখোমুখি হলো তুহিনের সাথে। তুহিন শ্রাবণের কাছে অনুরোধ করে বলল, শ্রাবণ, আমাকে একবার দেখা করতে দিবে জ্যোতির সাথে? শ্রাবণ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো একই ভঙ্গিতে, অতঃপর কঠিন স্বরে বলে উঠল, তোমার মতো কেউ আমার বোনের সাথে দেখা করুক সেটা আমি চাই না। এত কিছুর পরও কেন আমার বোনের সামনে এসেছো তুমি? তোমার ওই বউকে নিয়ে কি সুখী নও তুমি? কেন আবার এসেছে আমার বোনের কষ্ট বাড়াতে? আমার বোনটা তো সব কিছু বুকে চেপে রেখে আস্তে আস্তে মেনে নিচ্ছিল সব। কেন মাঝপথে আবার এসে আমার বোনটাকে এভাবে ভেঙে চুরে দিলে? পরক্ষণে কিছু মনে পড়ার ভঙ্গিমায় বলে উঠল, ও ডিভোর্স চাই তোমার? আমাদের তো এখনো ডিভোর্স হয়নি, চিন্তা করো না, ডিভোর্স লেটার পেয়ে যাবে টাইম মতো। তুই শ্রাবণের 2 হাত আঁকড়ে ধরলো। শ্রাবণের নিকট ক্ষমাপ্রার্থী হয়ে বলল, আমি ডিভোর্স চাই না শ্রাবণ। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি। বিশ্বাস করো, একটা মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল। কিভাবে সেই হারাম সম্পর্কে জড়িয়ে গেছিলাম আমি নিজেও জানি না। তবে বিয়ে করিনি শ্রাবণ। জ্যোতি চলে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি আমি কত বড় পাপ করেছি। জ্যোতিকে হারানোর পর আমি বুঝতে পেরেছি জ্যোতি আমার কতটা জোরে ছিল। বিশ্বাস করো শ্রাবণ, জ্যোতি চলে আসার পর আমার প্রতিটি রাত কেটেছে নির্গম। একলা ঘরে আমি ছটফটিয়েছি সর্বক্ষণ। আমি জ্যোতিকে আমার কাছে আবার নিয়ে যেতে চাই শ্রাবণ। শ্রাবণ তুহিনের থেকে হাত ছাড়িয়ে নিল, একই সুরে বলল, আমার বোনকে রেখে যে অন্য নারীতে আসক্ত হয়েছিলে তার কাছে আমি আবার আমার বোনকে দিব তুমি ভাবলে কি করে? শ্রাবণ কথাটা বলে 1 পা আগালো। তুহিন মাথা নিচু করে নিল। সে জ্যোতিকাকে ভীষণ করে চায় এখন। জ্যোতিকা তার জীবন থেকে হারানোর পর সে বুঝতে পেরেছে জ্যোতিকা তার হৃদয়ের কতটা জুড়ে ছিল। তার জ্যোতি ছাড়া সে যে মোটেও ভালো থাকবে না, এটাও সে টের পেয়েছে। কিন্তু মাঝপথে যে সে একটা ভুল করে ফেলেছে, এর মাসুল বুঝি এখন তাকে সারা জীবন দিতে হবে। ফিরে পাবে না সে আর তার জ্যোতিকে। আমার বোনের মতো আমার কাছে ইম্পর্টেন্ট। আমার বোন যা চায় তাই হবে। শ্রাবণ মাঝপথে থেমে উক্ত কথাটা বলল। তুহিন তড়িৎ বেগে ঘুরে চাইল শ্রাবণের পানে। শ্রাবণ ঘুরিয়ে ঘুরিয়ে হেঁটে চলে যাচ্ছে, তবে পেছনে রেখে যাচ্ছে এমন এক যুবককে যার মনে কিনা শ্রাবণের কথা একটু আশা জেগেছে, তার ভালোবাসা ফিরে পাওয়ার। সিদ্ধান্ত হচ্ছে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয়। পৃথিবীতে একজন মানুষকে বাস্তব জীবনে অসংখ্যবার সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, কিন্তু মাঝে মাঝে আমরা এমন সব সিদ্ধান্তের সম্মুখীন হই যে তৎক্ষণাৎ ভেবে পায় না কোন সিদ্ধান্তটা নেওয়া যায়, কোন সিদ্ধান্তটা নিলে আমার জন্য ভালো হবে আর কোনটা আমার জন্য খারাপ বয়ে আনবে। এমন সিদ্ধান্তহীনতা বা কনফিউশনে আমরা প্রায়শই পড়ে থাকি। জ্যোতিকাও ভুগছে আজকে এমন সিদ্ধান্তহীনতায়। তুহিন জ্যোতিকার নিকট আর একবার সুযোগ চাইছে। সে সবকিছু ভুলে পুনরায় জ্যোতিকাকে কাছে পেতে চায়। পরিবারের সবাই জ্যোতিকার ওপর ছেড়ে দিয়েছে, সে যা সিদ্ধান্ত নেবে পরিবারও মেনে নেবে। জ্যোতিকা তুহিনের নিকট কিছুদিন সময় চাইল ভাবার জন্য। 2 মিনিটে সে তার জীবনের এত বড় সিদ্ধান্ত নিতে পারছে না। জ্যোতিকা ঠান্ডা মাথায় ভেবেচিন্তে ডিসিশন নেবে। যে একবার ছেড়ে যায় সে যে দ্বিতীয়বার যাবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? তুহিন হয়তো এখন তার শূন্যতা বুঝতে পারছে, তাই ফিরে পেতে চাইছে। কিন্তু জ্যোতিকা যদি আবার তুহিনের কাছাকাছি যায়, তখন তুহিন আবার তাকে ছেড়ে দেবে না, তার কি গ্যারান্টি? সকাল 9টা নাগাদ জ্যোতিকাকে নিয়ে বাড়ি ফিরল শ্রাবণ, পাখি আর জুই। রাতে সালমা বেগম আর জুনায়েদ মির্জা চলে এসেছিলেন বাড়িতে। পাখি জ্যোতিকাকে ধরে নিয়ে আসলো ভেতরে। পেছনে জুই শ্রাবণের বাহু ধরে নিয়ে আসছে। দুজনকে সোফায় এনে বসাতেই সালমা বেগম এগিয়ে আসলেন। ছেলে মেয়ের জন্য 2 গ্লাস পানি এনে দিলেন। শ্রাবণ পানির গ্লাস এক চুমুকে শেষ করে জ্যোতিকার পানে চাইল। তপ্ত শ্বাস ফেলে বলল, যা সিদ্ধান্ত নিবে ভেবেচিন্তে নিবে আপু, আমি চাই না তুমি দ্বিতীয়বার কষ্ট পাও। জ্যোতিকা মাথা নিচু করে রইল। শ্রাবণ এবার মায়ের পানে তাকিয়ে বলল, আমি ঘরে যাচ্ছি আম্মু, আপুকে কিছু খাইয়ে ওষুধ খাইয়ে দিও। পাখির দিকে তাকিয়ে বলল, আমাকে ধরে নিয়ে চলো বউ। পাখি বাধ্য মেয়ের মতো এগিয়ে আসলো শ্রাবণের নিকট। এক পাশ থেকে শ্রাবণের বাহু ধরল। শ্রাবণ হাঁটতে শুরু করলো আস্তে আস্তে। সিঁড়ির নিকট আসতেই পাখি শ্রাবণকে সতর্ক করে বলল, আস্তে আস্তে পা ফেলবেন, আপনার পায়েও চোট লেগেছে। শ্রাবণ ঘাড় ফিরিয়ে পাখির দিকে তাকালো। কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে মিহিস্বরে বলল, বউ তো সাথে আছে, কিছু হবে না শ্রাবণের। বলেই শ্রাবণ পা বাড়ালো সিঁড়ির ওপর। পাখি শ্রাবণের পানে তাকিয়ে তখনও অধর কোণে তার এক চিলটে হাসির রেখা। শ্রাবণের সাথে সেও তাল মেলালো হাঁটাই। খাটের সাথে হেলান দিয়ে চোখ জোড়া বন্ধ করে অর্ধশোয়া হয়ে শুয়ে আছে জ্যোতিকা। সালমা বেগম কিছুক্ষণ আগে তাকে ভাত খাইয়ে ওষুধ খাইয়ে দিয়ে গেছেন। জ্যোতিকা চোখ খুলল। বাম হাতটা নিজের আঁখিদ্বয়ের সামনে মেলে ধরল, ব্যান্ডেজ করা হাত। এক ধ্যানে তাকিয়ে রইল সেই হাতটার দিকে। চোখ জোড়া থেকে অশ্রু গড়ালো। প্রচন্ড রাগ লাগছে তার এই মুহূর্তে। কেন সে এমন ঘটনা ঘটালো? কেন তার জন্য সবার চোখের পানি পড়ল? নিজেকে শেষ করার আগে এক মুহূর্ত তার বাবা মা ভাই বোনের কথা ভাবল না?
চোখ জোড়া পুনরায় বন্ধ করলো যুথিকা। আপন মনে বিড়বিড় করে উঠল, তুই তো নিজের জন্য এতটা স্বার্থপর ছিলি না জ্যোতি। কবে হলি তুই এতটা স্বার্থপর?